আমরা বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছিলাম, তিনি বলছিলেন দিদি অভিভাবক, তাকে বকতেই পারেন, কিন্তু শুধু কি বন্দ্যোপাধ্যায় পরিবারই এই গোসা তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা, যারা তৃণমূলের নেতা বলে এতদিন ধরে পরিচিত ছিলেন, তাদের হঠাৎ করে গোসাটা যেন বেড়ে গিয়েছে। কবে থেকে জানেন? 10ই মার্চ জনগর্জন সভা। সেই জনগর্জন সভার পর যেখানে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল, সেখানে দেখা যায়নি অর্জুন সিং কিন্তু ব্রিগেডে ছিলেন, কিন্তু সেই মঞ্চে তিনি হাঁটতে পারেননি, র্যাম্পে তিনি হাঁটতে পারেননি। সেই জায়গা থেকে এবার তিনিও চলে গেলেন গোসাঘরে শুধু যাওয়াই নয়, এবার তিনি যেটা বলছেন যে ব্যারাকপুরে তিনি লড়বেন, কিন্তু কার বিরুদ্ধে লড়বেন? তিনি বলছেন অবশ্যই পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বো, কিন্তু কোন প্রতীকে? সেই রহস্যটা এখনো পর্যন্ত জিইয়ে রাখছেন অর্জুন সিং। আর অর্জুন সিং এর এই যে ধোঁয়াশা, কোন দলে রয়েছেন, কোন দলের হয়ে, কোন প্রতীকের হয়ে তিনি লড়বেন, সেই নিয়ে যে ধোঁয়াশা, সেই নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার প্রেক্ষিতে কি বলছেন অর্জুন সিং, শুনুন তাদের বক্তব্য। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। কথার আমার বেশি বলার দরকার নেই, এটা এর বিচার মানুষ করবে। আর মানুষ উনি সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছেন, তো আমি এটাই বলবো কি হ্যাঁ আমি বিজেপির সাংসদ, আমি লড়াই করব। প্রত্যেক ব্যাপারে আপনি জেনে যাবেন 2-1 দিনের মধ্যে, কিন্তু অর্জুন সিং লড়ছেন এটা আপনি জেনে যাবেন নিশ্চিতভাবে। পার্থভূমি চোখে চোখ মেলাতে পারবে না। আমাকে শেষ অবধি ঝুলিয়ে আমাকে গলা কাটা হলো। দেখছেন তো তালিকাটা, বাবুন বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, কিন্তু এখানেই শেষ নয় তালিকা। অভিমান আর গোসাঘরের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক, মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক, তার গলাতেও অভিমানের সুর। ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, কিন্তু দলের প্রার্থীকে হুমায়ুন কবির একেবারেই পছন্দ করছেন না, এবং এই প্রার্থী বাছাই যে তাদের পছন্দ নয় বা তাদের মতামত মেনে হয়নি, সেটা হুমায়ুন কবির একটুও রাগঢাক করছেন না, এবং অত্যন্ত জোর গলাতে জানিয়ে দিচ্ছেন পছন্দ নয়, এবং এই প্রার্থী নিয়ে যে লড়াও যাবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ অভিমান তথা গোসাঘরের তালিকায় লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আরও একজন হুমায়ুন কবির। শুনবো কি বলছেন হুমায়ুন। বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান, আন্ডার এস্টিমেট করে চলছে, এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে সময় মতো। এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত। আমরা শুনলাম হুমায়ুন কবির, তিনি যে কথাটা বলছেন, দলের বিধায়ক বলছেন দলকে তিনি জবাব দেবেন, কিন্তু এই যে জবাব দেওয়ার বিষয়টা, সেটা কি শুধু হুমায়ুন কবিরের নাকি? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, যিনি রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করে এসেছেন এবং যার প্রত্যাশা ছিল রাজ্যসভায় তার নাম প্রস্তাব করা হয়নি, কিন্তু লোকসভায় নিশ্চয়ই তিনি টিকিট পাবেন, এই আশাটা যে তার ছিল তিনি তো নিজেই জানিয়ে দিয়েছেন, কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন তিনি, জানেন, এবং তিনি যে কষ্টটা পেয়েছেন, তার যে মনোকষ্ট, সেটা কিন্তু তিনি লুকিয়েও রাখেননি। একেবারে অকপটে তিনি বলেছেন তার দুঃখের কথা, তার মনোকষ্টের কথা। কি বলছেন তিনি, শুনুন। রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক।
শান্তনু সেন বললেন যে তিনি তার পেশাগত জীবনের বাইরে যতটুকু সময় পান সব সময়টুকু তিনি রাজনীতিকে দিয়ে থাকেন, তৃণমূলকে দিয়ে থাকেন। সেই জায়গা থেকেও তিনি টিকিট পেলেন না, খুব কষ্ট পেয়েছেন। আর এরকমই কষ্টটা কে পেয়েছেন জানেন? রূপলী পর্দার আর এক তারকা, যাকে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণের মধ্যেই, আপনারা দেখেছেন। তিনি আর কেউ নন, সায়ন্তিকা ব্যানার্জি। অনেক দিনের রূপলী তারকা একজন, এবং অনেক দিন ধরে তৃণমূল দলটাও করছেন, বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিনি তৃণমূল দলটাও করছেন, এবং তার মনেও যে খুব কষ্ট সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি দলীয় পদও ছেড়ে দিয়েছেন। একটা প্রোফাইল তিনি ছিল, তার পোর্টফোলিও হোল্ডার ছিলেন, সেই জায়গা থেকে তার দলীয় পদটাকেও ছেড়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু এসেছিলেন ব্রিগেডের সেই জনগর্জনে 10ই মার্চ, তারও সেই সাজগোজ করে তিনি যখন সুন্দরভাবে হাসছেন এবং র্যাম্পের ধারে রয়েছেন, সেখানে গিয়েও তারপর তিনি সেই 42 জনের তালিকায় থাকলেন না, টিকিটটা হাতে পেলেন না। সেই জায়গা থেকেও কোথাও গিয়ে তার একটা অভিমান তো রয়েছে। আর এরপর এই যে গোসা ঘরের কথাটা বলছিলাম, তৃণমূলের থেকেও যারা গোসা করে একটা গোসা ঘরে গিয়ে বসে রয়েছেন, সেই তালিকাটা আলাদা। আর একটা তালিকা তৈরি হতেই পারে, জানি না সেখানে আগামী দিনে আর কে আসবেন, কিন্তু ইতিমধ্যেই যিনি চলে গিয়েছেন তিনি একজন সিনিয়র তৃণমূল নেতা। তার কথা বলছি, জানবো ঈশানের কাছ থেকে। পরপর তালিকাটা দেখছিলাম, হুমায়ুন কবির, শান্তনু সেন, সায়ন্তিকা, অর্জুন সিং, বাবুন বন্দ্যোপাধ্যায়, লম্বা তালিকা। কিন্তু এরা এখনো পর্যন্ত দল ছাড়ার কথা বলেননি। সায়ন্তিকা অবশ্য দল ছাড়ার কথা বলেছেন, দল বদল করেননি, অর্থাৎ অভিমান করছেন, গোসা ঘরে চলে যাচ্ছেন। কিন্তু এদের সবার আগে সবচেয়ে বড় অভিমানী ধাক্কাটা তৃণমূলকে কে দিয়েছেন? তিনি বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়, যিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। অভিমানের কথা তো বলেছেনই, যে তার বাড়িতে যেদিন ইডি রেড হয়েছিল, কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনো সহানুভূতির শব্দ শোনা যায়নি। সেই তাপস রায় কিন্তু বিজেপিতে গিয়ে যোগদান করেছেন। তার আগে কি বলেছিলেন তাপস রায়? তাপস রায়ের অভিমানী শব্দগুলো একবার সবাইকে মনে করিয়ে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ বাংলার মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিগুলো বোধহয় একটু হলেও চেনা। কারণ ওই যে প্রথমেই বলছিলাম, 2021-এর বিধানসভা নির্বাচনের সময় সবাই এরা বলেছিলেন, যারা দল পরিবর্তন করেছিলেন, একেবারে দল বেঁধে বলেছিলেন তারা নাকি দলে থেকেও কাজ করতে পারছেন না। আর এবার অভিমানের সুরটা মারাত্মক তীব্র। কিন্তু আসলে কি হচ্ছে? আসলে এই অভিমান, এই গোসাঘর, এর মধ্যে দিয়ে কেউ দল বদল করবেন, কিন্তু তার মধ্যে আদতে বাংলা কি পাবে, বাংলার রাজনীতি কি পাবে? কোথাও গিয়ে কি একটা নতুন স্রোত তৈরি হচ্ছে? কোথাও গিয়ে কি নতুন করে কোনো প্রেক্ষিত বদল হচ্ছে রাজনীতির? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে ঈশান। একেবারেই তাই বিশাখা। কিন্তু যে কথা বলে আজকে বাংলার প্রাইম টাইম শুরু করেছিলাম, যে 2019-এ দেখেছিলাম ফলাফল ঘোষণার পরে দলনেত্রী গোসাঘরে চলে গিয়েছিলেন 2-1 দিনের জন্য, কিন্তু এবার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই শুধুমাত্র প্রার্থী তালিকাটুকু ঘোষিত হয়েছে, তার মধ্যেই একের পর এক নেতা নেত্রী গোসাঘরে চলে যাচ্ছেন, অভিমানী হয়ে উঠছেন। তৃণমূলের নৌকা কি ডুবন্ত, তার জন্যই কি এই লক্ষণগুলো স্পষ্ট হচ্ছে? নজর থাকবে ঘটনা প্রবাহের দিকে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।